যারা আছেন তারা তাদের সন্তানদের সাফল্যটুকু শুনতে পছন্দ করেন, কিন্তু ভুল ধরলে সেটা পছন্দ করেন না। তাকে একটু সমালোচনা করছেন এই হিসাবেই চোখে দেখেন আর কি। ধরো এটা সবার ক্ষেত্রেই, মানে আমাদের সামাজিক ক্ষেত্রেও, তোমার ছেলে আজকে কোনো কিছু একটা খারাপ করেছে, পাশের বাড়ির কেউ যদি সেটা বলতে যায় তো ভাবেন যে আমার ছেলে সম্পর্কে ভুল বলছে, এবং বাচ্চারাও সেই সুবিধাটুকু নেয় যে আমি ঠিক করেছি। আমি ধরো কেউ স্মোক করেছে, একটা ছোট বাচ্চা, সেটা পাশের বাড়ির কেউ যদি দেখেনও, সে যদি বলতে যান, নমস্কার, হ্যাপি সানরাইজের পডকাস্টের নতুন এপিসোডে আবারও আপনাদেরকে স্বাগত। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী পুষ্পিতা শীল, পরিচিত নাম। নমস্কার। নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা গানের একাল সেকাল। কেউ কেউ বলেন যে বাংলা গান বোধহয় এখন শেষের দিকে, অর্থাৎ বাংলা গানে কোথাও যেন একটা অসুরের প্রবেশ করেছে। সেই স্বর্ণযুগের বাংলা গান আর আজকের বাংলা গান, আকাশ আর পাতাল তফাৎ তৈরি হয়েছে এই গানের ভেতরে। বাংলা গানের একাল সেকাল, কি বলবে পুষ্পিতা তুমি? নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য, আর তোমাকে ধন্যবাদ জানানোর সাথে সাথে আমার বাবা মা এবং গুরুদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই, কারণ বাবা মা গান শিখিয়েছিলেন বলেই আজকে তুমি এখানে আমাকে ডেকেছো, আর গুরুদের কাছ থেকে সঠিক শিক্ষাটুকু পেয়েছিলাম বলে হয়তো আজকে এখানে আসতে পেরেছি। আচ্ছা, তাহলে শুরুতেই 2 লাইন গান দিয়ে অনুষ্ঠান শুরু হবে। তোমার পছন্দ মতন একটি বাংলা গান। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। বাহ, সুন্দর, বিখ্যাত গান, আর খুব ভালো সময়, ভালো গান। তোমার নয়, আমার মনে হয় সকল বাঙালির এই গানটি প্রিয় গান, এবং কোথাও যেন একটা নাড়া দিয়ে যায় গানটা। একদম। যে গান দিয়ে শুরু হলো সেই স্বর্ণযুগের গান, নির্মলা মিশ্রের একটি বিখ্যাত গান, আর সেই সেকালের গান আর একালের গান, এই তো আলোচনার বিষয় আজকে। বলো পুষ্পিতা, কি বলবে তুমি? আমি গান গাইছি খুব ছোট থেকেই, 5-6 বছর বয়স যখন, তখন থেকেই গান গাই। তো এখন বয়স 38, তো প্রায় 30-32 বছর গান গাইছি, গানের সঙ্গে যুক্ত রয়েছি। গানের সাথে সংসার করছো? হ্যাঁ, তা বলতে পারো কিছুটা। তো ছোটবেলায় গান গাওয়াটা একদম অন্যরকম ছিল। তখন দেখেছি, মানে এমনি হারমোনিয়াম, যেটা হারমোনিয়াম, তবলা, খুব বেশি হলে একটা পারকাশন, এই নিয়ে আমাদের গান গাওয়া, মঞ্চে গান গাওয়া, যেটা তখন এরকমই চল ছিল। পুজোর সময় কোথাও অনুষ্ঠান করতে যাওয়ার সময় দেখেছি, যাদের সাথে অনুষ্ঠান করতে যেতাম, যে সমস্ত কাকু জেঠু যারা ছিলেন, সাথে আমার বাবাও যেতেন, হারমোনিয়াম, অনেকগুলি তবলা ব্যাগের মধ্যে করে নিয়ে সেই আমাদের পথ চলা আর কি। এবং সবচাইতে মজার বিষয় যেটা, আমরা আবার সেখানে খাওয়া দাওয়াও করে টোরে আসতাম। মানে যে ক্লাবে বা যেখানে অনুষ্ঠান হতো, তাদের সকলের একটা ইনভলভমেন্ট সেখানে ছিল। রান্না করতেন কেউ একজন দায়িত্ব নিয়ে, ধরুন ক্লাবের সেক্রেটারির বউয়ের দায়িত্ব পড়লো হয়তো রান্না করা, তিনি বেশ আমাদের রান্না করে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমরা খেয়ে দিয়ে মঞ্চে গান গাইতে উঠতাম। একটা বেশ মানে অতিথি ব্যাপার, একদম একদম। এখন যেমন এটা একাত্ম হয়ে যাওয়া একটা ব্যাপার। এবং তারা আবার পরবর্তীকালে হয়তো যখন আমাদের বনগাঁ শহরে বাড়ি, যখন বনগাঁর দিকে আসতেন, আমাদের বাড়িতে ঘুরেও যেতেন, একটা বেশ আত্মীয়তা তৈরি হতো।
একাত্ম হওয়ার একটা ব্যাপার ছিল। সেই একটা অনুষ্ঠানের মাধ্যমে অনেক মানুষের সঙ্গে আমরা একাত্ম হতে পেরেছি। গান ধরুন বাংলা গানই মূলত গাওয়া হতো। আমি মূলত বাংলা গানই গাই, কারণ বাংলা গানের এত ব্যাপ্তি, এত বড় তার পরিসর, সেখান থেকে আমার মনে হয় না বাইরে যাবার খুব দরকার। এবার বাংলা গানের আরেকটা ভীষণ ভালো দিক যেটা, আমি যে ভাষায় কথা বলি সেই ভাষায় গানের অনুভূতিটা আমার মনে হয় অনেক বেশি রপ্ত করতে পারি, যেটা অন্য ভাষায় বললে হয়তো অতটা ভালো সেই অনুভূতিটা আসে না, যেটা আমার নিজস্ব মাতৃভাষায় গান গাইলে যে অনুভূতিটা আসে। এবার তখন অনুষ্ঠান হতো হারমোনিয়াম, তবলা আর পারকাশন, এর ভিতরে কণ্ঠটাই মূল ছিল আর কি। এবার গানটা সঠিকভাবে গাইতে হবে, তার জন্য রেওয়াজ করা, যা যা করা সেরকম ব্যাপারগুলো ছিল। এবার এই কাল বলতে যেটা হয়েছে, এখন আমরা সাধারণত কিবোর্ড, তবলাটাও ইলেকট্রনিক্স, হ্যান্ডসোনিক, অক্টোপ্যাড, একটা বাস গিটার থাকে, একটা নর্মাল গিটার থাকে, স্প্যানিশ গিটার, তো সব মিলিয়ে মিশিয়ে মানে যন্ত্রের আধিক্যটা একটু বেশি হয়েছে। মানে এখন মিউজিকটা বেশি শোনে, গানটা কম শোনে। আর তারপর যেটা হচ্ছে, মানে সবটাই কিন্তু আমরা ইলেকট্রনিক ডিভাইসের উপর আর কি নির্ভর করছি। তখন কিন্তু এটা ছিল না, মাইক নেই, কি আছে, আমরা খালি গলায়, কারেন্ট চলে গেল, অনুষ্ঠানে গিয়েছি, কারেন্ট চলে গিয়েছে, খালি গলাই হোক। এই ব্যাপারটা এখন অনেক পরিবর্তন হয়েছে। আর গানের মান যদি বলো, তাহলে আমরা তখন যে ধরনের গান গাইতাম সেই গানগুলো গাওয়া বেশ শক্তই খানিকটা। সেই তুলনায় এখন যে গানগুলি বাজারে চলে সেগুলি সহজ বলবো কি জানি না, তার ভাষা অনেক সহজ, তার সুর অনেক সহজ, এবং প্রথমত ওই মিউজিকটাই প্রধান বিষয়। মানে খুব সহজ একটা তাল, দাদরা কাহারবা এর বাইরে সাধারণত যায় না, মানে যেটাতে খুব ঝট করে মনটা নেচে ওঠে, এইরকম গানগুলো এখন বেশি চলছে। আর তার যদি কথা আমরা ধরি, তাহলে সেই কথাগুলোকে অ্যাকচুয়ালি বাংলা ভাষায় এরকম শব্দ হয়তো ব্যবহারই হয় না, এরকম একটা খুব চল যে কথার, সেরকম কথা দিয়েই গান তৈরি হচ্ছে। এটা একটা বিষয়। দর্শকদের কি পরিবর্তন দেখছো? মানে সেই যে তুমি ধরো আজকে 30 বছর হয়ে গেল তোমার। হ্যাঁ, দর্শকদের পরিবর্তন বলতে আমি নিজের মনকে যে গান গেয়ে সন্তুষ্ট করতে পারি আমি সেই গানই মঞ্চে গাই। আমি দর্শকদের জন্য নিজেকে চেঞ্জ করিনি। মানে দর্শকদের ডিমান্ড যদি থাকে যে টুম্পা সোনা গাও, আমি সেটা গাইনি। মালতী মাসিটা গেয়েছো নাকি? না, মালতী মাসিও আমি কখনো গাইনি, বা গাওয়ার ইচ্ছাটাই আমার জন্মায়নি। সবচাইতে বড় বিষয়, গাওয়ার ইচ্ছাটাই জন্মায়নি। কারণ যে অমৃতের স্বাদ আমরা পেয়েছি, আমি মূলত রবীন্দ্রনাথের গান, পঞ্চকবির গান এইগুলোই গাই। তো সেইখান থেকে এসে আমার মনে হয় না এতটা, মানে কি বলবো, গানের অধঃপতনই বলবো। তো গানের মানের খুব অধঃপতনই হয়েছে, আমার তো তাই মনে হয়। কারণ পুরনো যুগের একটা গান গাওয়া যতটা কঠিন এবং সেটাকে রপ্ত করাটা যতটা কঠিন, এখনকার দিনের গানগুলো কিন্তু একবার দুবার শুনলেই তুমিও গেয়ে দিতে পারবে। মানে তুমি যদি গান নাও গাও, তুমি অনায়াসে গেয়ে দিতে পারবে, খুব সহজ সরল সুরে। এবং যারা গাইছে তারাও কিন্তু ওটাকেই ক্যাচ করছে আর কি। এতে কি হচ্ছে, দর্শকদের পরিবর্তনটা যেটা, যে ধরনের গান গায় তার দর্শকও সেই ধরনেরই তৈরি হয়। আমি যদি কীর্তন গাই, তো আমার সেই ধরনেরই কিছু দর্শক থাকবেন যারা জানবেন যে হ্যাঁ আমি কীর্তনটা গাইছি। আর যদি রবীন্দ্রনাথের গান গাই, তো সেটাও এক ধরনের মানুষ শুনবেন। আমি মূলত রবি ঠাকুরের গান গাই, পুরনো বাংলা গান গাই। তো আমার দর্শক যারা আছেন তারা খুব সম্মানীয় এবং ভালো মানুষ, তারা আমার গানটাকে শুনছেন এবং রাস্তাঘাটে দেখা হলেও শুনছি যে হ্যাঁ শুনেছি বা ভালোবাসছেন। তো তাদের সাথে আমার হৃদয়ের কোথাও একটা একাত্মবোধ তৈরি হচ্ছে, যে কারণে তারা আমার গানটা আজও শুনছেন। তবু
মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো। আর পেশাদারির কিছু একটা গান থাকে যেটা কিছু মানুষ গানটাকে পেশা হিসাবে নেন, তো তাদের দায়িত্ব থেকে যায় যে অর্গানাইজার যেটা চাইছেন, মোটের উপর দর্শক যেটা চাইছেন সেই ধরনের গান গাওয়া। তো আমি সেই জায়গাটায় যাইনি, আমি আমার মতো গান গেয়েই যাচ্ছি, নিজের জন্য গাইছি, নিজের জন্যই গাইছি। একজন এবার শিল্পী, সত্যিকারের শিল্পী যেটা চায়। না, সত্যিকারের শিল্পী হওয়া এত সহজ নয়, সেটা হতে পারিনি। কারণ সংসার, সমাজ সবকিছু মিলিয়ে মিশিয়ে পেশার কিছু দায় দায়িত্ব থাকে, তো সব মিলিয়ে শিল্পী হওয়া এত সহজ আমার মনে হয় না। সেই সাধনাটা আমাদের মধ্যে নেই, সেটা একটা অনেক বড় সাধনার। সেই সাধনাটা যারা করেছেন আমরা তাদের গান গাই, তাদের গান গাইছি। হ্যাঁ, শিল্পী, প্রকৃত শিল্পী যারা ছিলেন আমরা তাদেরকেই অনুসরণ করি এবং সেই গানগুলোকে গাওয়ার চেষ্টা করি, একটা আত্মতৃপ্তি পাই সেই গান গেয়ে। আর দর্শকদের অনেক রকম ভাগ আছে, কিছু মানুষ এক ধরনের গান পছন্দ করেন, কিছু মানুষ আর এক ধরনের গান পছন্দ করেন। তো আমাদের যারা দর্শক আছেন, পুরনো গান যারা শোনেন, এই দর্শকদের রুচি, তাদের বোধ, তাদের সমাজ চেতনা সবটাই অন্যরকম। আবার এখন যে ধরনের গান চলছে, যারা কিছু ইউটিউবার আছেন যারা এক ধরনের গান গাইছেন, তাদের প্রচুর ভিউজ হচ্ছে। এখানে একটা বলার বিষয়, আমি তাদেরকে দোষ দেব না, সেই ইউটিউবারকে আমি দোষ দেব না, কারণ সে একটা পেশাদারিত্বে নেমেছে। সে তার মনে হচ্ছে এই গানটা গাইলে, কথার কথা বৌদি একটা গান বেরিয়েছে, সেই গানে প্রচুর ভিউজ হচ্ছে, তো সে চাইবে আমি আর একটা এরকম বৌদি টাইপেরই গান বার করব যাতে আমার আরো ভিউজ হয়। সেটা তার দোষ না, দোষটা আমাদের সমাজের, আমাদের সমাজের একটা ছাপ তো গানের মধ্যে পড়ে। তোমাকে এসেই বলছিলাম যে একটা সময় রানার ছুটেছে গানটা যখন লেখা বা যখন মানুষ শুনেছে, সেই সময় রানারের ব্যাপারটা ছিল 1949 সাল। হ্যাঁ হ্যাঁ, পুজোর সময় ভালো মনে থাকে। হেমন্ত মুখোপাধ্যায় তখন বড় রেকর্ডের যুগ, একদম এক পিঠে একটা গানই ছিল রেকর্ডে। হ্যাঁ হ্যাঁ, কেন গানটা অনেকটা বড় গান, তো সুকান্ত ভট্টাচার্যের লেখা। তো সেই সময় রানার ছিল, রানার শব্দটার সাথে আজকালকার ছেলেমেয়ে পরিচিতই নয়, চিঠিটাই তারা জানে না। তো হ্যাঁ, পরবর্তীতে আমরা বনশ্রী সেনগুপ্তের আজ বিকেলেটাকে তোমার চিঠি পেলাম শুনেছি। তো এখন যদি আমি বলি যে রানার বা চিঠি, এগুলো এখন অপ্রাসঙ্গিক একদম। এবার সমাজের একটা ছাপ কিন্তু গানের মধ্যে পড়ছেই, তো সমাজ যেটা চাইছে সেটাই হয়তো গানে চলছে। তো গোটা সমাজটাই একটা, আমার যেন মনে হয় কিছুটা আমরা আস্তে আস্তে আমাদের অধঃপতনের দিকেই এগোচ্ছি। তো তার সঙ্গে গানটাও ব্যতিক্রম নয়, গানটাও, বাংলা গানটাও স্বর্ণযুগ ছেড়ে আস্তে আস্তে অধঃপতনের দিকেই যাচ্ছে, একেবারে টিনের যুগে আসছে, লোহার যুগে টিনের যুগে চলে। এই যে তুমি ইউটিউব বললে না, আমি বেশ কিছু জনপ্রিয় ইউটিউবারদের গুলো দেখি না, এটা বলবো না, আমরা সবাই কম বেশি দেখি, কিন্তু তাদের কমেন্ট সেকশনে একটু গিয়ে দেখবে, দাদা তোমার গানটা দাদা তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কেউ যদি 100 কমেন্ট আসে, সেখানে হয়তো 1 থেকে 2 জন বলে দাদা বা দিদি তোমার গানটা ভালো লেগেছে, তোমাকে কি কিউট লাগছিল, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তুমি এত ভালো নাচ করো, বাহ, হ্যাঁ লোকেশনটা সুন্দর ছিল, হ্যাঁ দিদি তুমি সুইটই লাগছে। এই যে বিষয়গুলো, আসলে একজন গায়ক বা একজন গায়িকার পরিচয় হওয়া উচিত কি? নিশ্চয়ই ধরো তোমাকে যদি আমি বলি যে
এই যে এখন আমাদের বনগাঁ উৎসব চলছে, তুমি গাইছো, আমি বললাম পুষ্পিতা তোমাকে খুব সুন্দর লাগছিল দেখতে, নিশ্চয়ই তোমার ভালো লাগবে না? একদমই না, এটা আমার কাম্য নয়। আমি আমার গানটা নিয়েই, আমি যদি বলি যে পুষ্পিতা তুমি গানটা গাইলে ভালো লেগেছে, তবে আরো ভালো গাইতে পারতে, একদম তুমি কিন্তু ইন্সপায়ার্ড হবে যে না আমাকে বোধহয় কোথাও একটু, কারণ সমালোচনা যারা করে তারা অধিকাংশ ক্ষেত্রে ভালোর জন্য করে, আমার মনে হয় এটা সেখান থেকে শিক্ষাটা নেওয়া যায়। আমি খুব ছোটবেলার কথা একটা বলে তোমার এই পরবর্তী প্রসঙ্গে আসছি। আমি ছোটবেলায় একটা কম্পিটিশনে গান গাইতে গিয়েছি, যেরকম প্রতিযোগিতা হতো, সেখানে একটি গান আমি ভুল গেয়েছি। ভুল গাইলে তো যিনি বিচারক ছিলেন তিনি আমাকে বলে দিয়েছিলেন যে তুমি এটা ভুল করছো। পরবর্তীতে বাড়িতে এসে আমি, তখন আমার কাছে স্বরবিতান ছিল না, আমি ওইটা শুনে বাড়িতে এসে বললাম, বাবা আমাকে একটি স্বরবিতান কিনে এনে দিলেন, এবং আমি সেখানে মিলিয়ে দেখলাম আমি সত্যিই গানটা পুরোপুরি ভুল গেছি। সেই গানটা আমি যখন সঠিকভাবে তুলে গাইলাম, সেটাতে আমি রাজ্য স্তর অবধি গিয়ে পুরস্কৃত হয়ে এসেছি। তো এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। এই ভুলটা উনি ধরে দিয়েছিলেন বলেই আমি আজকে মহকুমা থেকে জেলা, জেলা থেকে রাজ্য স্তর অবধি যেতে পেরেছি। তো এই ভুলগুলো ধরাটাও খুব জরুরি। এখন অধিকাংশ অভিভাবক যারা আছেন তারা তাদের সন্তানদের ভুলটা মানে মেনে নিতে পারেন না, যে সন্তান ভুল করছে, হতেই পারে না। আমাদের বাবা মায়েরা কিন্তু সেরকম শিক্ষাটা দেননি। কোথাও সেকেন্ড হলে বারবার বলেছেন যে নিশ্চয়ই তুমি ভুল করেছো, কোথায় তোমার ভুল আছে সেইটা তুমি দেখার চেষ্টা করো। বারবার বলেছেন যে নিজের প্রতিপক্ষ নিজেই হও। একদম, আজকে যদি তুমি 8 পাও, কালকে 10, পরশু 12, চেষ্টা করতে করতে এক সময় 100 ছাড়িয়ে যাবে। কালকের তুমির সাথে আজকের তুমি প্রতিযোগিতা করো। একদম একদম। এই প্রতিযোগিতাটা না থাকলে না জীবনে একটু বড় জায়গায় যাওয়া যায় না। আমি যদি পাশের বাড়ির পল্টুর সাথে আমার প্রতিযোগিতা রাখি, পল্টু 30 পেয়েছে, তোমাকে 30 পেতেই হবে, তো আমি 32-এ গিয়ে হয়তো থেমে যাব। ধরো তোমার তো অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট, বিশেষ করে দেখেছি যে এই একটা জোনার তৈরি হয়ে যায়। ধরো বনগাঁতে এই মেয়েটা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, এরকম একটা জোনার কিন্তু হয়ে যায় আস্তে আস্তে। যে ফার্স্ট হয় তার কিন্তু কোনো প্রতিযোগিতা নেই, সে চেষ্টা করে যাচ্ছে, সে নিজের সাথে নিজে রোজ ধোয়া মোছা করছে নিজেকে। আর যে সেকেন্ড থাকে সে কিন্তু ওই ফার্স্টকে সবসময় টপকানোর চেষ্টা, এটাই তো ক্ষতির মূল জায়গা। হ্যাঁ, সেটা বলতে পারো। তবে একটা বিষয়, এখনকার ছেলেমেয়েরা না খুব ট্যালেন্টেড, খুব ট্যালেন্টেড, তাদের মধ্যে ভগবান প্রতিভা অনেক দিয়েছে। অভাব যেটা, সেটা আমার মনে হয় একটু শিক্ষার অভাবটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। আর যারা এই শিক্ষাটা গ্রহণ করতে থাকে তারা একটা সময় অনেকটা উপরে পৌঁছাতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। দেখো, গলার আওয়াজ ভালো হলেই সে যে সুগায়ক সুগায়িকা এমনটা কিন্তু নয়। কারো হাতের লেখা খুব সুন্দর, কিন্তু সেখানে অজস্র বানান ভুল, সেটা কোনো শব্দই তৈরি হলো না, তাহলে কি আমরা তাকে সুলেখক, ভালো লেখক বলবো? কখনো নয়। তো গানের বিষয়টাও এরকম। কম্পিটিশন যখন হয়, বিভিন্ন প্রতিযোগিতায় আমি হয়তো যখন বিচারক হিসাবে বসি, তখন একটি বাচ্চা হয়তো খুব ভালো লাগলো গানটা শুনতে, কিন্তু সেই গানের শিক্ষাটা নেই, ফলে আমি তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু করতে পারলাম না। দর্শক কি ভাবলেন যে মেয়েটি এত ভালো গাইলো, কি ছেলেটি এত ভালো গাইলো, ও কিছু করলো না। কিন্তু আমি তাকে কিভাবে বোঝাবো যে গানটা আসলেই সুরে তালে লয়ে কোথাও গিয়ে কিছু অসুবিধা সেখানে হয়েছে, গ্রামাটিক্যালি ভুল গেয়েছে। আমি যখন বিচারকের আসনে বসবো তখন আমার এই জায়গাটা দেখতেই হবে। একদম। তো দর্শকদের অনেক সময় দেখি প্রচুর হাততালি দিয়ে ফেলেন, তারা না বুঝেই হয়তো অনেক সময় দিয়ে ফেলেন। এটা বোঝানোর জায়গাটা কিন্তু খুব শক্ত। মানে এই বাচ্চাটি যদি আবার সঠিক শিক্ষকের কাছে, সঠিক প্রশিক্ষকের কাছে গিয়ে শিখতেন, তাহলে হয়তো খুব ভালো হতে পারতো। এখন অধিকাংশ অভিভাবক অভিভাবিকা যারা আছেন তারা তাদের সন্তানদের সাফল্যটুকু শুনতে পছন্দ করেন, কিন্তু ভুল ধরলে সেটা পছন্দ করেন না। তাকে একটু সমালোচনা করছেন এই হিসাবেই চোখে দেখেন আর কি। ধরো এটা সবার ক্ষেত্রেই, মানে আমাদের সামাজিক ক্ষেত্রেও, তোমার ছেলে আজকে
কোনো কিছু একটা খারাপ করেছে, পাশের বাড়ির কেউ যদি সেটা বলতে যায়, তো ভাবেন যে আমার ছেলে সম্পর্কে ভুল বলছে। এবং বাচ্চারাও সেই সুবিধাটুকু নেয় যে আমি ঠিক করেছি। আমি ধরো কেউ স্মোক করেছে, একটা ছোট বাচ্চা, সেটা পাশের বাড়ির কেউ যদি দেখেনও, সে যদি বলতে যান, অভিভাবক অভিভাবিকারা ভাবেন যে দেখো আমার ছেলেকে খারাপ ভাবছে, খারাপ বলছে, এবং ছেলেটিও তখন যে কোনো প্রকারে সেটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন। এটা কিন্তু আমাদের সামাজিক অধঃপতনের একটা দিক। এটা ওই যে এর কারণ তো একটাই, তুমি আমি আমাদের একটি একদম নিউক্লিয়ার ফ্যামিলি। আগে কি হতো, পাড়ার লোকজন বয়োজ্যেষ্ঠ কেউ কাউকে দেখলে মানে একটা শ্রদ্ধায় কেউ যদি বিড়ি সিগারেট কিছু খেত, সেটা লুকিয়ে ফেলতো একদম। কিন্তু এখন কিন্তু সেই ব্যাপারটা নেই। বাবার বন্ধু, কাকার বন্ধু, দাদার বন্ধু, আমাদের মামার বন্ধু, মামা দেখে ফেলেছে কিনা, আজকের এসব ভীষণ ভয়ের ব্যাপার আর কি। বেরোচ্ছি, মা এই আমার ছোট মামার বন্ধু গেল দেখে ফেলেছে গো, মামা খবর পেয়ে যাবে, সেই ভয়টা এখন নেই। এখন জানে যে বলবে না, আর বললে আমার মা সাইজ করে দেবে, আমার বাবা সাইজ করে দেবে। একদম একদম। তো এটা গানের ক্ষেত্রেও হচ্ছে। আমি ধরুন কোনো জায়গায় বিচারকের আসনে বসেছি, একটু ভুল বলে দিলাম যে জায়গাটা ভুল হচ্ছে, তখন সঙ্গে সঙ্গেই বলবে বেশি বোঝে। ফলে কি, এখন আমি নিজেও নিজেকে কিছুটা শুধরেই নিয়েছি বলবো, এখন আর আমি কিছু বলি না, খাতা কলমে যা করার করে চলে আসছি। সেটা হয়তো বিচারকের আসনে বসলে যেটা হয়, একমাত্র যিনি প্রথম হয় সেই খুশি হয়, বাকি সবাই বিচারককেই একটু কি বিচার করলো আর কি এরকম। কিন্তু বিষয় হলো, যার গলার আওয়াজ সুন্দর সেই তো যে সুগায়ক সুগায়িকা এরকম নয়। আমরা গানটা শুনে হয়তো ভাবছি খুব ভাল লাগছে, কিন্তু সেটা হয়তো অজস্র ভুলে ভরা। যেরকম কারো হাতের লেখা যদি দেখি যে খুব সুন্দর সুস্পষ্ট লেখা, কিন্তু সেটাতে কোনো মানে দাঁড়াচ্ছে না, লেখাটার ভিতরে বানানটা সঠিক নেই, আকার রসিকার বোধ নেই, তাহলে আমরা কি করে তাকে লেখক বলবো বা শিক্ষিত মানুষ বলবো? সেটা তো বলতে পারবো না। সেরকমই গানটাও গলার আওয়াজটা সুন্দর হলেই হবে না, তার সঙ্গে যথারীতি শিক্ষাটাও দরকার, এবং সেটা সঠিক শিক্ষা দরকার। আজকাল আবার আরেকটা সমস্যা আছে, সবাই শিক্ষক, একদম। মানে ইউটিউব দেখে হোক, যে কোনো প্রকারে হোক, অল্প কিছু শিখতেই সে শিক্ষক হয়ে যায়। কারণ তার ধারণা আছে আমি পারবো শেখাতে। আমি যেটা না পারবো, ধরো আমরা কি কোনো গান তুলে দিতে গেলে সেটাকে আমি জানি গানটা, ফলে আমি তাকে শেখাতে পারবো। এবার যে জানে না, তারও একটা কনফিডেন্স আছে যে আমি ইউটিউব দেখে শিখে নেবো, দিয়ে শিখিয়ে দেবো। এবার ইউটিউবে যারা শেখাচ্ছেন, তারা যে সবসময় সঠিক শেখাচ্ছেন তাও তো নয়। ওটা একটা পেশার মিডিয়া, মানে প্ল্যাটফর্ম, একদম, এটা একটা পেশা তাদের। এবং আমি এটাও দেখেছি, ইউটিউবে যে রান্নাগুলোই ধরো, একটা রান্না দেখালো, সে তার খুব মুখরোচকভাবে একটা প্রেজেন্ট করে দিল এবং একটা সুন্দর ক্যাপশন দিয়ে দিল। তুমি ওটা দেখে যদি রান্না করে খেতে যাও, তখন বুঝতে পারবে যে আমরা তো দেখছি, খাচ্ছি তো না। সেটাই তো গানের ক্ষেত্রেও এরকম। আমি একদিন হঠাৎ করে একটা ইউটিউবে একটা গান লেখা স্বরলিপি ভাবলাম দেখে নিই তাড়াতাড়ি, যদি আমার একটু স্টুডেন্টকে দেওয়ার ছিল, তো ভাবলাম একটু সময় লাগবে, ওটা দেখে করে নিই। তখন দেখে করতে গিয়ে বুঝতে পারলাম যে ভীষণ ভুল ভ্রান্তি সেখানে থাকে। যে শেখাচ্ছেন সে কতটা সফল শিক্ষক বা শিক্ষিকা বা গায়ক বা গায়িকা, সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু আমরা ওটা থেকেই ফলো করছি। এটা শুধু গানের ক্ষেত্রে নয়, গান বলো, কবিতা বলো, নাচ বলো, সবাই তারা এসে যাচ্ছে। মানে আমি 2 মাস শিখেছি, 2 মাস নাচ করেছি, বা ইউটিউবে আমি দেখে নাচ করতে পারি। ওই বাচ্চারা যেমন এসে বলে যে আমার মেয়েটা টিভি দেখে কি নাচ নাচে, যে কি গান করে, গান শুনলেই গান করে দেয়। এই যে প্রবণতাটা আর কি, এটা এত সহজ না। সব কিছুর না একটা শিক্ষার দরকার আছে। একটি বাচ্চা ইউটিউব দেখে গান শিখছে, আমি মানলাম ইউটিউবে যিনি শেখাচ্ছেন তিনি ভালো শেখাচ্ছেন। তিনি কি করে জানবেন তোমার গলার রেঞ্জটা কোথায়, তুমি কোন স্কেলে গান তোমাকে শেখাবেন, সেটা তিনি কি করে জানবেন? তার তো দোষ না, দোষ তো আমাদের অভিভাবকদের। আমরা কি করছি, একটা হারমোনিয়াম দিচ্ছি কি দিচ্ছি না, তারপর ইউটিউব দেখে শেখা শুরু করে দিল। আর আমাদের অভিভাবকদের ভীষণ তাড়া, আগেই তাদের মঞ্চে তুলতে হবে, তাদের সন্তানকে
যত তাড়াতাড়ি তারা মঞ্চে দেখতে পারে। একদম। কতটা শিখলো সেটা বিষয় না, না, মঞ্চে গান গেছি, আমার ছেলে ওখানে গান আমার গেয়েছে, ছেলে মঞ্চে অমুক স্টেজে গান করেছে, অমুক একদম। ফাংশনে ফাংশনে গান ফাংশনে, এই গেয়েছে। একটা বড় বিষয় হ্যাঁ। আছে। এবার এইটা একটা বিষয় আমাদের খুব সমস্যার বিষয়। হুম, আর যারা শেখাচ্ছেন তাদের সম্পর্কে বলবো যে একটু যদি শিখে নিয়ে শেখান বিষয়টা ভালো হয় আর কি। শেখাচ্ছেন সেটা হয়তো পেশাদারিত্বের খাতিরে এই শেখাচ্ছেন। তো আমারই একজন বন্ধু আমার সঙ্গে রবীন্দ্র ভারতীতেই পড়তো, জোড়াসাঁকো ক্যাম্পাস, তখন তবলা, আচ্ছা। তবলায় ওকে দেখেছি তবলায় যেতে। হুম। তাও যে খুব ভালো মানের তা নয়, সে এখন তথাকথিত গানের শিক্ষক। হ্যাঁ, এরকমটা আমরা প্রায় দেখি। এই যে কারোটা তোমায় বলছি, তবলার শিক্ষককে আজকাল কেউ গুরুত্বটা দেয় না। গানের শিক্ষক হলে তবুও একটু গুরুত্ব পাওয়া যায়। তো তিনি হয়তো ভেবেছেন যে সাম্মানিকটাও গানের শিক্ষক হলে অনেকটা বেশি পাওয়া যাবে, এবং ওই যে ভরসা ইউটিউব আছে, হয়তো এরকম বা এদিক ওদিক করে আমি ঠিক চালিয়ে একটা নেব, খাতা জোগাড় করে আমি সেখান চালিয়ে থেকে নেব। আর লেখাগুলো নিলে। স্বরলিপি তো এরকম আমার মতন বই কিনে সাজিয়ে রাখতেই একদম পারে, একদম। এ তো পাওয়াই যায়। আমি একটি মফস্বলে থাকি, সেখানে একজন গানের স্কুলের প্রশিক্ষক আমি দেখলাম বলছেন যে কোমল স্বর 5টি, কিন্তু আমাদের যে সা থেকে নি পর্যন্ত যে সপ্তক আছে সেখানে শুদ্ধ স্বর 7টি, কোমল স্বর 4টি, একটি কড়িস্বর, মানে শুদ্ধ বিকৃত সব মিলিয়ে 12টি স্বর হিন্দুস্তানি সঙ্গীতে ব্যবহৃত হয়। এবার কর্ণাটকী সঙ্গীতের ক্ষেত্রে গেলে সেখানে আবার 22টি শ্রুতির ব্যবহার আছে, সেটা আলাদা বিষয়, সেইটাতে আমরা যাচ্ছি না। কিন্তু কোমল স্বর কোনো প্রকারেই 5টি হয় না, কোমল স্বর 4টি হয়। শিক্ষক সেই যদি শেখান যে কোমল স্বর 5টি, তাহলে তার ছাত্রছাত্রীরা কি শিখবে? এই জন্য অভিভাবক অভিভাবিকাদের একটু মানে এইটা নিয়ে পড়াশোনা করা উচিত যে আমি কোথায় শেখাবো, একদম কোথায় পড়তে দেব, কোথায় গান শেখাবো, সেটার জন্য তাদের একটু ভালো করে অবজার্ভ করা উচিত। দুম করে একটা হারমোনিয়াম কিনে নিয়ে আসলাম, গান শেখানো শুরু করে দিলাম, পাশের বাড়িতে অমুক আসছে, ও কম পয়সায় শিখিয়ে দেবে, তাহলে ওখানে দিয়ে দিই। একদম এটাই হচ্ছে, এটা হচ্ছে। আর তার থেকে বড় বিষয়টা কি হচ্ছে বলতো, এই যে যারা আজকে কমার্শিয়াল গানটা গাইছে, আমরা যাকে এক কথায় বলি বিচিত্রা অনুষ্ঠান, মাচার গান, মাচার গান, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, মানে এটাই চলছে। তুমি একদিন গিয়ে দ্বিতীয় দিন আর যাওনি, একদিন ওই ভেতরে দেখে দৃশ্য দেখে আর যাওনি। হ্যাঁ, তোমাকে সেই গল্পটা বলেছিলাম। এইবার এই যে যারা গাইছে দেখো, এদের কিন্তু প্রথাগত শিক্ষা খুব কম। একদম। গলাটা ভালো, যে তুমি বললে গলাটা ভালো, আর ওই দাদরা কাহারবাতে বাজিয়ে যাচ্ছে। আর আমি তো দেখি লক্ষ্য করি যে অধিকাংশ ক্ষেত্রে এই যে হাটে মাঠে বাটে যে বিচিত্রা অনুষ্ঠান নামে যে অনুষ্ঠানগুলি হয়, তাদের তো তাল লয় বলতে খুব একটা নেই, যাই হবে মোটামুটি ফাস্ট বাজিয়ে বের করে দাও গানটা, খুব লয়টা দ্রুত লয় করে দেয়, দ্রুত লয়, ফলে তুমি বুঝতেও পারবে না। আর অসম্ভব সাউন্ড, যেমন মানে মিউজিক সেটআপ তেমনি সাউন্ডের বাহার, মানে গানটা হচ্ছে কি হচ্ছে না সেটাও বোঝা যায় না অধিকাংশ ক্ষেত্রে। এইবার কি হয়েছে, তিনি কিন্তু শিক্ষিকা, তিনিও কিন্তু গান শেখাচ্ছেন। আজকে তিনি যখন এই শেখাচ্ছেন, তিনি কি শেখাবেন? তিনি তো মঞ্চের গানটাই শেখাবেন। তোমার কাছে কেন, ধরো এই যে তুমি বললে তোমার কাছে একটা ছাত্রী কেন থাকবে, তুমি ছাত্রীটিকে কি শেখাবে? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি, আমার পরম সৌভাগ্য আমার বাবা মা আমাকে খুব ভালো গুরুদের কাছে নিয়ে গিয়েছিলেন, কষ্টও করেছেন, তারা কলকাতার বিভিন্ন প্রান্তে, এই প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে গিয়ে ছুটেছেন। নাকতলা কখনো গেছি, কখনো বেহালা গিয়েছি শিখতে, কখনো বালিগঞ্জ গিয়েছি। অ্যাকচুয়ালি সঠিক শিক্ষা না কলকাতা শহর ছাড়া খুব একটা হয় বলে আমার মনে হয় না। মফস্বল শহরে আমরা যে যাই করি না কেন, আমাদের শিক্ষার একটু ঘাটতি থেকেই যায়। এবার এখন অবশ্য অনেক কিছুর পরিবর্তন হয়েছে, এখন অনেকটাই কলকাতার সঙ্গে টেক্কা দিয়ে বনগাঁ শহরও মানুষ গান, অন্যান্য সংস্কৃতি সবকিছুতেই শিক্ষিত হয়েছেন। কিন্তু ওই যে কলকাতা থেকে যখন শিখতে গেলাম কলকাতাতে, তখন বুঝতে পারলাম যে আমার বিগত দিনের শিক্ষার কিছু
ত্রুটি বিচ্যুতি যেগুলো ছিল সেগুলো বুঝতে শুরু করলাম। তো আমার মা ছিলেন কলকাতার টালিগঞ্জে, মায়ের বাপের বাড়ি। মা খুব ভালো গান গাইতেন। মা সলিল চৌধুরীর যে গণনাট্য যে টিম ছিল সেখানে, হ্যাঁ, মা গণসঙ্গীত গাইতেন ক্যালকাটা ইউথ কয়ারের সাথে। তো মায়ের ওই যে শিক্ষাটা ছিল সেটা আমার অনেক কাজে লেগেছে। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে একটু পলিটিক্যালি ছোঁয়া লেগেই যায় আর কি। সেই জায়গা থেকে তৈরি মানে আসার ফলেই তোমার এই উদার ভাবনা আর কি, বা আরো ভালো শিখবো, আরো কিছু করব। এটা মা বাবা দুজনের মধ্যেই ছিল যে শেখাবো, গান গাইয়ে যে মেয়েকে সঙ্গীত শিল্পী বানাবো এরকম কোনো এম কখনো ছিল না। একদম, যে গান শিখবে, যেমনই হোক শিখবে। এবং আমার মধ্যেও আমি কখনো ভাবিনি যে এটাই আমার বর্তমানে পরিচয় হবে। চেয়েছিলাম প্যাথোলজিস্ট হতে। তো মাধ্যমিক পরীক্ষার পরে সেই অনুযায়ী সায়েন্স নিয়ে পড়লাম যে একটা প্যাথোলজি ল্যাব খুলবো, এরকম কিছু একটা। তারপর কি হলো জানি না, 11-12 উঠে হঠাৎ ইচ্ছা হলো সমাজ সেবা করব। তো ওই সমাজ সেবা করতে গিয়ে এর সাথে অনেকের সাথে পরিচয় হয় এবং কিছু সাংস্কৃতিক বোধ সম্পন্ন মানুষের সাথে ওঠা বসা শুরু হয়। তো সেখান থেকে আস্তে আস্তে গানের প্রতি ভালোবাসা তৈরি হয় এবং যেটা হয় রেজাল্টটা বেশ খারাপ হয়। তখন বাবা রবীন্দ্রভারতীতে নিয়ে গিয়ে আমাকে বললো তুমি মিউজিকটা নিয়েই ভর্তি হও। এটা কত সাল ছিল তোমার? এটা 2005। 2005, ও অনেকটা। তো তোমার জোড়াসাঁকো পেয়েছো? হ্যাঁ, জোড়াসাঁকো পেয়েছো। জোড়াসাঁকোতে আমাদের শুরুটা, তারপর বিটি রোড ক্যাম্পাস, মরকতপুঞ্জে চলে এলো। হ্যাঁ, আমার হচ্ছে 96। আচ্ছা, মানে তোমার থেকে প্রায়। আমি তোমাকে কখনো দেখেছি রবীন্দ্রভারতী ক্যাম্পাসেই দেখেছি। হ্যাঁ, আমি 96, 97, 98, 99 এবং তার পরবর্তী সময় হয়তো যেতে। হ্যাঁ, তারপরেও কম বেশি যাওয়া আসা করতে। হ্যাঁ, কারণ আমাদের ওখানে ওই ক্যাম্পাসটার প্রতি একটা টান থাকে। তো আমাদের কোর্সটা শেষ হয়ে গেলেও না কোথাও একটা ভালোবাসাটা থেকে যায়। সেই টানেই মাঝে মধ্যেই একটা ছুটে যাওয়ার ব্যাপার থাকে। একদম একদম। এখন যেমন এই তোমার রবীন্দ্রভারতীতে নাটকে রয়েছে আমাদের সুভাষিস বসু প্রফেসর, আমাদের সিনিয়র ছিল সুভাষিস দা। আমি অনেকবার দেখেছি ওনাকে। সুভাষিস দা এখন আগের দিন বলছিল যে দেখ, সেই কথা হচ্ছিল ফোনে, বলছে দেখ সেই মজা নেই। আমরা তো মন্দিরে মানুষ হয়েছি, মন্দিরে যারা একবার দেব মন্দির দেখেছে তারা আর এইখানটা একদম। এবং আমরা যখন রবীন্দ্রভারতীতে ভর্তি হই, জোড়াসাঁকোর ক্যাম্পাসটাতে ঢুকলেই না একটা আলাদা অনুভূতি হতো। আলাদা, মানে এই অনুভূতি যারা না পড়েছে ওখানে তারা, রবীন্দ্রনাথের বাড়ি, এটা রবীন্দ্রনাথের বাড়ি। এখানে রবীন্দ্রনাথ বসে থাকতেন, এই ঘরে জন্মগ্রহণ করেছেন, যেটা পরবর্তীকালে করে দিয়েছে, ওটাকে একটা কি বলা হয়, মিউজিয়াম তৈরি করা হয়েছে। আমরা তো তোমার দুপুরবেলা গরমের সময় এসিতে বসতে যেতাম, তখন মিউজিয়াম হয়নি। হ্যাঁ, তারপরে তোমার আই কার্ডটা দেখিয়ে একটু না, তখন আমাদের ওপেন টু অল ছিল। তোমরা যখন চলে আসি তখনই মিউজিয়াম শুরু হচ্ছে। না, আমাদের আই কার্ডটা দেখাতে হতো মিউজিয়ামের ওখানে ঢুকতে গেলে। আমাদের সময় লাগতো না, কারণ ওই অনেকদিনই ঘুমিয়ে এসেছি। দাদা দিদিরা থাকতো তো ভেতরে, এই কি করতে এসছিস, কারণ তখন বাইরের ছেলেমেয়েরা যাবে ইউনিভার্সিটিতে, এই ব্যাপারটা ছিল না। 25শে বৈশাখের দিন কড়াকড়িটা হতো, সেদিন অন্যান্য জায়গা থেকে মানুষজন আসতো। আর ন্যাচারালি ইউনিভার্সিটি ছেলে মেয়েদের তো একটা তাদের চেহারা, তাদের অ্যাটিটিউড দেখলে বোঝা যেত যে এটা ইউনিভার্সিটির ছেলে মেয়ে। এটা একটা খুব বেশি হলে প্রশ্ন ছিল কোন ডিপার্টমেন্ট। আর আমাদের নাটক ছিল, আমাদের যেহেতু নাটকের ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা তো একদম সব ডিপার্টমেন্টের সাথেই এদের একটা। নাটক এমন একটা সাবজেক্ট যার সঙ্গে সবকিছু যুক্ত। আর আমার একটা সুবিধা ছিল যে নাটকের সঙ্গে আমার তখন প্রথমে সিএ ছিল ডান্স। আমার খুব ভালো যে আমি কমলা শঙ্করের ক্লাস করার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে খুব এবং পরবর্তীকালে তারপরেই এলো হচ্ছে তোমার মাস কমিউনিকেশন, ওই মাসকাম এলে সঙ্গে সঙ্গে ওটা চেঞ্জ করে মাসকামে ঢুকে গেলাম। আচ্ছা, অনেক কিছুই পড়তে সুযোগ পেয়েছো। হ্যাঁ। তো এই যে ওখানে যে পরিবেশটা, যে কলকাতা, এই যে পরিবেশটা, যেটা আমাদের মফস্বলের শিল্পে নেই। না, মফস্বলে অনেক গান বাজনার ক্ষেত্রে অনেক সমস্যাও হয়। এটা অনেকটা শিক্ষাটা একটু কম আমাদের থেকে যায়, কোথাও না কোথাও আমরা সেইভাবে ছুটতে পারি না।
ধরো আজকে আমায় নিজেকে দিয়ে যদি বলি, হুম, আজকে আমি কলকাতায় থাকলে হয়তো গুরুজিদের সংস্পর্শে থাকতে পারতাম, হুম, হুম, তো সেটা আমার ক্ষেত্রে এই মুহূর্তে সম্ভব না, কারণ আমার সংসার, সন্তান হুম, সব সামলিয়ে হুম, অতটা যাওয়া সম্ভব হয় না। হুম, এটা একটা কোথাও না কোথাও একটা পিছিয়ে যাওয়া ব্যাপারটা আমাদের একদম, থেকে একদম। যায়। আরেকটা বিষয় যেটা, ধরো এখন যারা মিউজিশিয়ানস, হুম, গানের সাথে তো গান তো একা একা হয় না, তার হুম, সঙ্গে সঙ্গতটা অবশ্যই জরুরি। তো যিনি কিবোর্ড বাজান, হুম, এবার তার পক্ষে না অতটা শেখা সেইভাবে সম্ভব হয়ে ওঠে না, হুম, কারণ যিনি কিবোর্ড কিনছেন অনেকটা ইনভেস্ট করে কিনছেন, হুম, হুম, কেনার পর তার লক্ষ্য হচ্ছে আমি কি করে মানে এখান থেকে কিছু রোজগার করব, হ্যাঁ, আমি যে আগে শিখবো সেই ব্যাপারটা হয়ে ওঠে না ঠিক। হুম, তো এখান থেকে কিবোর্ড কেনার 1 মাসের মধ্যেই তার একটা তাগিদ থাকে আমাকে মঞ্চে উঠে বাজাতে হবে এবং এখান থেকে রোজগার করতে হবে। রোজগার করতে হবে, যিনি প্যাড কিনছেন তিনিও একই তাই। একই অবস্থা। হুম, এবং আমরাও কিন্তু যে কে পুজোর সময় ফাঁকা আছে, কার একটা কিবোর্ড আছে, সে হুম। কেমন বাজায়, কি বাজায়, কতটা দরকার জানে, নেই, দরকার নেই। একটা খাড়া করতে হবে আর মোটামুটি কি চাপা ধরে মঞ্চে। রেখে দিতে পারলেই হবে আর কি, প্যাপো করবে মাঝে মধ্যে, কিবোর্ড বাজাতে ক্ষেত্রে হ্যাঁ। কর্ডটা আর কি ওই ধরতে হয়। কর্ডটা আর কি ধরে রাখবে আর কি, হারমোনিয়ামের চাপা আর কর্ডটা ধরে, হ্যাঁ হ্যাঁ, এই- সাগাপা আর কি। হ্যাঁ হ্যাঁ, সাগাপা। এবার সেই রকম ব্যাপারটা হয় আর কি। এটা আমাদের ক্ষেত্রে, আমাদের মফস্বলের লোকজনের, গ্রামের লোকজনের এই একটা সমস্যা, আমাদের শিক্ষার ঘাটতি কিন্তু কোথাও না কোথাও একটু থেকেই যায়।